নেতা তলার লেভেল ভালোভাবে নিচ্ছে না, নিতে পারে না। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক দিন। প্রথম এবং একবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২১শে জুলাই এর সমাবেশটা হয়েছিল। তারকাখচিত একটা সমাবেশ হয়েছিল। তার কিন্তু তৃণমূল কংগ্রেসে কালীঘাটের ব্যানার্জি পরিবারের সঙ্গে সংঘাত সেদিন থেকে শুরু হয়েছিল। মঞ্চে ছিলেন বটে শুভেন্দু, কিন্তু তাকে কোনো সভার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। মাইক সম্পূর্ণ অন্য মানুষের হাতে ছিল। নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী এবং কাজীর অধিকারী পরিবারের কি অবদান আছে সেটা সবাই জানে। এবং শুভেন্দুর কিন্তু সেই দিন কথাবার্তা থেকে আমি বুঝতে পেরেছিলাম ও কিন্তু এই জিনিসটাকে সহজে মেনে নেবে। কলকাতার বাইরে নেতা হিসেবে সবচেয়ে বেশি দপ্তর পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। জেদ ধরেছিলেন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো। আজকে তিনখানা জায়গা হয়ে গেল ২১শে জুলাই নিয়ে ৩টে মঞ্চ, এই বিষয়ে কি বলবেন? সার্কাস হচ্ছে। মানে আমরা ২১শে জুলাই তো সব দেখেছি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানুষ, অরাজনৈতিক মানুষ, নেতা নেত্রীরা দেখেছে ২১শে জুলাই সত্যি একটা আবেগের ব্যাপার ছিল। তো এটাও তো ঠিক, এই যে অভিযোগটা উঠছে যে ২১শে জুলাইয়ের মঞ্চে যত রাজ্যে সিনেমা সিরিয়ালের সব হাফ পাকিস্তান, তাদের বিরাট সারা জীবনে একটা সিরিয়ালের করেছে এর মঞ্চ তারা একবারে দখল করে থাকবে। এই এই জিনিসগুলো তো তৃণমূলের যারা তলার লেভেলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে তৃণমূলের কর্মীরা সম্পদ, কিন্তু এই সব সমাবেশে দেখা যেত অদ্ভুতভাবে সব ফিল্মি লোকেদের ভিড়। তারা কিন্তু আজকে কেউ নেই, একটা লোকও নেই। যাদের সব পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, সব পালিয়ে গেছে। এটাই প্রকৃতির নিয়ম, কিন্তু যে উনি কিন্তু তখন সেইভাবে মানুষ চিনতে পারেন যে কোন মানুষগুলো আমার সঙ্গে থাকে। সেটাও আমরা দেখতে পাচ্ছি ২১শে জুলাই সেটা আরো বড় করে এক্সপোজ হচ্ছে। আজকে যেটা চলছে সেটা তো তৃণমূল কংগ্রেসের কোনো তলার লেভেলের কর্মী সমর্থক নেতা তলার লেভেল ভালোভাবে নিচ্ছে না, নিতে পারে না, সার্কাস হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক দিন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে একটা জননেত্রী হয়ে উঠেছিলেন, সেটা তো এটা একটা তার মঞ্চ ছিল। কারণ তার ডাকেতেই লক্ষাধিক মানুষ এসেছিল এবং সেখানে পুলিশ বিনা প্ররোচনা, হয়তো কিছুটা গন্ডগোল হয়েছে, কিন্তু পুলিশ যেভাবে নির্মমভাবে পুলিশ চালিয়ে ৪ জনকে হত্যা করেছিল, সেই ঘটনাটা তো কেউ ভুলবে না আমার মনে হয়। এখন এই প্রসঙ্গে আমার একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে এবং বলাটা মনে হয় খুব প্রাসঙ্গিকও হবে। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে একটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিল যে সিপিএমকে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত করে, সেই স্বপ্ন তার এবং সিপিএম বিরোধীদের পূরণ হলো ২০১১ সালে। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ২০১১ সালে প্রথম এবং একবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২১শে জুলাই এর সমাবেশটা হয়েছিল। এবং সেটা বলা হয়েছিল যে কয়েক মাস আগেই তো নির্বাচন হয়েছিল, সেটা হচ্ছে তৃণমূলের বিজয় উৎসব হিসেবে ডাকা হয়েছিল। তো সেখানে আপনারা নিশ্চয়ই খেয়াল, আপনাদের সকলের খেয়াল আছে, সেটা খুব তারকাখচিত একটা সমাবেশ হয়েছিল। যদিও অনেকে বলেন একটা শহীদ দিবসে অত ফিল্ম আর্টিস্ট নিয়ে এসে নাচা গানা, সেটা একটা কোনো শহীদ দিবসের সমাবেশ হওয়া উচিত নয়। আমি সে পার্টি যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি যে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, এই যে শুভেন্দু অধিকারী যিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার কিন্তু তৃণমূল কংগ্রেসে কালীঘাটের ব্যানার্জি পরিবারের সঙ্গে সংঘাত সেদিন থেকে শুরু হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন কেন এটা বলছি। ২১শে জুলাইয়ের সমাবেশ ১৯৯৩ সালে, এবং তারপরও যা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তারপর থেকে এখনো পর্যন্ত যুব দলের যুব শাখায় এই মানে সমাবেশের আয়োজক, আমরা সবাই জানি এখনো। তা সেদিন আমরা সেটাও জানি যে তৃণমূল কংগ্রেসের প্রথম ব্রিগেডের সমাবেশ হচ্ছে ক্ষমতায় আসার পর ২১শে জুলাই। আমরা মনে আছে খুব বৃষ্টি টিষ্টি হয়েছিল, খুব কাদা, এটা তো বর্ষার সময়। তখন কিন্তু
শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি। তাহলে তার হক ছিল যে তিনি আয়োজক, তার সংগঠন আয়োজক, তিনি মঞ্চ পরিচালনা করবেন, এটাই তো রীতি একদম। চলে এসছে। কিন্তু সেই দিন আমরা একটা ব্যতিক্রমী ঘটনা দেখেছি। মঞ্চে ছিলেন বটে শুভেন্দু, কিন্তু তাকে কোনো সভার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি, মাইক সম্পূর্ণ অন্য মানুষের হাতে ছিল। এই যে 21শে জুলাই 93 সালে আমি কল্যাণ ব্যানার্জি গাড়ি ড্রাইভ করছিলেন কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে, আমি একান্ত সাংবাদিক, আমি বেরিয়েছিলাম, সব জিনিস আমি চোখের সামনে দেখেছিলাম। আবার এইটারও আমি প্রত্যক্ষদর্শী। এই 2011 সালের 21শে জুলাই যে কাণ্ড হচ্ছিল, তো সেদিন সন্ধ্যেবেলা এসব সমাবেশ মিটে যাওয়ার পরে শুভেন্দুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, তাছাড়া আমরা সাংবাদিক, আমাদের সঙ্গে সব রাজনৈতিক দল, সব রাজনৈতিক নেতা নেত্রীর সম্পর্ক থাকবে, এটা স্বাভাবিক। তা সন্ধ্যেবেলা আমার সঙ্গে দেখা হলো একটা জায়গায়, আমি দেখলাম প্রচন্ড অভিমান, প্রচন্ড রাগ, ক্ষোভ। সত্যি তো, এটা তো একটা মঞ্চে বসিয়ে অপমান করা হবে, যে সে তার হক আছে, সে যে তুমি ও জনপ্রিয়। পশ্চিমবঙ্গে আমরা সবাই জানি যে পরিবর্তনের কাণ্ডারি, সিপিএমকে সরানোর কাণ্ডারি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নন্দীগ্রাম আন্দোলন না হলে পশ্চিমবঙ্গে পরিবর্তন হতো কিনা, বহু সিপিএম বিরোধী মানুষের মনে আজও সেই প্রশ্ন আছে। এবং আমরা জানি নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারী এবং কাঠির অধিকারী পরিবারের কি অবদান আছে, সেটা সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে, তৃণমূলের সব মানুষ জানে যে কী লড়াই সেদিন হয়েছিল, বা লড়াইয়ের পরবর্তী যে মানুষগুলো ঘর ছাড়া হয়েছিল, কেস কাছারি, পুলিশ টানা ইয়া করছে, কারা কি করেছিল। তা সেই শুভেন্দু অধিকারী, তারকে তুমি সভাপতি করে রেখেছো, সেই জায়গায় তাকে সভা পরিচালনা করতে দিও না, ঘোরতর অন্যায়। এবং শুভেন্দুর কিন্তু সেই দিন কথাবার্তা থেকে আমি বুঝতে পেরেছিলাম ও কিন্তু এই জিনিসটাকে সহজে মেনে নেবে না। জেনে রাখবেন, ওর জেদ এবং লড়াই এই তৃণমূলের ভেতরে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই সেদিন থেকে শুরু হয়েছিল। আমি অনেকে সাক্ষী হতে পারে, আমিও তার সাক্ষী। এবার কি হলো, আমরা দেখলাম একটা প্রসেস শুরু হলো। সেই প্রসেসটা কি, শুভেন্দু অধিকারীকে সরিয়ে দাও। আমার যেটা মনে হয়, শুভেন্দু অধিকারী যে জনপ্রিয়তা, সেইটা অনেকে সহ্য করতে পারছে না। এবার সরিয়ে দেওয়ার প্রসেসটা কি হলো না, তখন মুকুল রায় তার একজন ক্যান্ডিডেটকে নিয়ে এসে ওকে সরিয়ে দিয়ে সভাপতি করল। আসলে কালীঘাটের অন্দরমহলে তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই পদে আনার একটা পদ্ধতি, একটা প্রসেস শুরু হয়ে গেল। ঠিক তাই হয়েছে। কিছুদিন একজন অন্য জনকে সভাপতি করে রাখা হলো, রেখে মুকুল রায় এই গেমটা একটা বড় ভূমিকা পালন করেছে, যে অভিষেকের একটা অভিষেক হওয়া দরকার তৃণমূল কংগ্রেসের, এবং তাকে ইউথের সভাপতি পদে বসানো। সেখানে মুকুল রায়ের বিরাট অ্যাক্টিভিটি, জেলায় বাড়িয়ে। অথচ আপনি দেখুন যে শুভেন্দু অধিকারীকে কিন্তু সাংগঠনিক 5টা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, বিভিন্ন জেলায় জেলা পরিষদ ভাঙা টাঙা হ্যান ত্যান সমস্ত শুভেন্দু অধিকারী দিয়ে করা হয়েছিল। এইবার অভিষেক আসার পরে এই এই যে মুকুল রায়, এই যে মুকুল রায় ছিল তখন কিন্তু একটা বিরাট সেনাপতি, এবং অভিষেকের সঙ্গে ও পুরো লেফটে ছিল। তার ফলে শুভেন্দুর সঙ্গে বিরোধটা বাড়তে থাকে। এবার শুভেন্দুকে কোণঠাসা যে করা হচ্ছে সেটা শুভেন্দু বুঝে গেল। এবার শুভেন্দু চরম প্রস্তুতি নিতে না, ভেতরে ভেতরে যতটা করা যায়, তার জেলাওয়ারি প্রচুর লোকজন তাকে ভালোবাসত তৃণমূল কংগ্রেস, তার কাজের জন্য। এবার অদ্ভুত ঘটনা ঘটল, অভিষেক যখন দলের লিডটা নিল, এইবার মুকুল রায়ের সঙ্গে ঝামেলা লাগলো। মুকুল রায় যেটা ভেবেছিলেন যে অভিষেক সামনে থাকলে আমি ওকে পরিচালনা করবো, সেটা মুকুল রায় পারলেন না। এবং এটাও সবাই জেনে রাখুন, অনেকে জানেন যারা দলের মধ্যে আছেন, যে মুকুল রায় কিন্তু প্রথম শুভেন্দু অধিকারী ছাড়া মুকুল রায় প্রথম অভিষেক সম্পর্কে দলের বিরুদ্ধে দলের মধ্যে বলতে আরম্ভ করলো। আমাকে বলেছে অনেক কথা, এই জেলাওয়ারি এটা মেনে নিচ্ছে না, অভিষেকের এত ঔদ্ধত্য, এত ক্ষমতা দখল করার এই সমস্ত। কতদিন আগে ভাবুন, এটা আমি বলছি
2013, 14, 15 এইসব সময়ের ঘটনা। এবং শুভেন্দুর সঙ্গে বিরোধ কিন্তু তলে তলে বাড়তে লাগে। এবার কালীঘাট যখন বুঝলো যে বিরোধটা এমন জায়গায় চলে গেছে যে শুভেন্দু অধিকারী দলটা ছেড়ে দিতে পারে, এত শুভেন্দুর কথা বলতে হচ্ছে কেন, যে 21শে জুলাই কিন্তু এটার সূত্রপাত। মানে 21শে জুলাইয়ের অনেক কথা বলা যায়, কিন্তু এই কথাটা আজকে যেহেতু শুভেন্দু অধিকারী লড়াই করে তার যোগ্যতা দিয়ে সে মুখ্যমন্ত্রীর চেয়ারে গিয়ে বসেছে, তাহলে এই আজকে আমার মনে হয় যে এটা প্রাসঙ্গিক। এবং এই যে লড়াইটা শুরু হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বুঝলেন, একটু পরে হলো বুঝলেন, কারণ ততক্ষণে আবার মুকুল রায়ের সঙ্গে ঝামেলা শুরু হয়ে গেছে দলে, যে মুকুল রায় অভিষেকের এটা অভ্যুত্থানটা মানছেন, অথচ সেই অভ্যুত্থানের একটা কাণ্ডারি ছিলেন মুকুল রায়। তখন আপনারা সকলে জানেন যে শুভেন্দু অধিকারীকে দলে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হচ্ছিল, এবং তা সত্ত্বেও অভিষেক যখন বারবার তাকে কোণঠাসা করার নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, মমতা কতটা চাইছিলেন বা চাইছিলেন না সেটা আমি জানি না, কিন্তু আমি সাংবাদিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেরকম আমার পরিচয় ঘনিষ্ঠতা ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গেও ছিল। তো আমি অনেকবার দুজনেরই অনুরোধে, আমি বলছি ও শুভেন্দুর অনুরোধ বেশি ছিল না, শুভেন্দুর বাবা শিশির অধিকারী, সদ্য শিশির অধিকারী আমাকে খুব স্নেহ করে, তার অনুরোধ ছিল, বাবা ব্যাপারটা মিটিয়ে দাও, মিটিয়ে দিই। আমি চেষ্টা করেছিলাম একটু কথাবার্তা বলে এ করে সে করে, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতাম, শিশির দাসের সঙ্গে কথা বলতাম, কিন্তু আমি কোনো অভিষেকের সঙ্গে কথা বলিনি এই বিষয়ে। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল তাহলে? হ্যাঁ, আমি তো কথা বলেছি না। ওদের মমতার অদ্ভুত ব্যাপার, মমতা আপনার সঙ্গে কথা বলতে চাইবে, কিন্তু আপনার সঙ্গে সরাসরি বলবে না, একটা লক্ষ্যে দিয়ে বলা, এটা মমতার নেচার। শুভেন্দুর তখন আস্তে আস্তে রাগ বাড়ছে, ওকে গুরুত্ব দিচ্ছে, ভালো ভালো দপ্তর দিচ্ছে, সব ঠিক কথা, কিন্তু সেই অর্থে, কারণ দেখুন মফস্বলের সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বড় বড় ইম্পর্টেন্ট দপ্তর কলকাতা, বিশেষ করে দক্ষিণ কলকাতার নেতারা বেশি ভোগ করেছে তৃণমূল কংগ্রেসের, এটা জেলার মধ্যে বিরাট ক্ষোভ ছিল। কলকাতার বাইরে নেতা হিসেবে সবচেয়ে বেশি দপ্তর পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই সবের মোহ মায়া কিন্তু পরবর্তীকালে উনি ত্যাগ করেছিলেন, জেদ ধরেছিলেন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবো এবং কালীঘাটের ব্যানার্জি পরিবারকে শিক্ষা দেবো। উনি আলটিমেটলি সাকসেসফুল হয়েছেন, ছেড়ে দিয়েছেন, এবং ছেড়ে দেওয়ার পরে যে সমস্ত প্রতিহিংসার শিকার তিনি হয়েছেন, মাথা নত করেননি, লড়াই করেছেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী। আর বিরোধী এরা দ্বিধা বিভক্ত, চতুর্থ বিভক্ত যাই বলে, বা মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা তো আর একটা অন্য পার্ট। কিন্তু 21শে জুলাইয়ের প্রেক্ষাপটে এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, যে শুভেন্দু অধিকারীকে ইগনোর করা, যে ইগনোরেন্স, এবং সেটা কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, এবং নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেটা মানাতে পারেননি, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চেয়েছিলেন যে না, মানে একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওকে রাখার চেষ্টা করেছেন, আমি সাক্ষী, কিন্তু সেটা যে কেন পারলেন না, কোন চাপ, সেটা আমি জানি। এবং সেখানে কিন্তু শুভেন্দু অ্যাডামেন্ট ছিল যে না, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে থাকা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আমায় থাকতে হবে, এটা আমি থাকতে পারবো। এই লড়াইটাই কিন্তু পরবর্তীকালে উনি বিজেপিতে জয়েন করলেন, এবং সেই লড়াইটাকে জারি রাখলেন, কোনো রকম ভয় ভীতি লোক এসবের কাছে মাথা নত না করে। এইটা একটা রাজনীতির একটা নতুন অধ্যায় পশ্চিমবঙ্গে তৈরি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।